আচ্ছা, তো এই চ্যাপ্টারটা মোটামুটি ভালোই গুরুত্বপূর্ণ। অর্থাৎ এটা থেকে চাইলেই প্যারাগ্রাফ বা এক্সপ্লেনেশন দেওয়া যায়। অ্যান্ড প্যারাগ্রাফ দেওয়াটাও রেলেভেন্ট হবে, বিশ্বজুড়ে বিভিন্ন জায়গায় যুদ্ধ চলতেছে এখন। আর রাশিয়া ইউক্রেনের যুদ্ধ তো আগে শুরু হয়েছে, যেটা মিডিয়াতে বেশি দেখায়। দেন ফিলিস্তিনে তো ম্যাসাকার জেনোসাইড চলতেছে। আহ আরো বিভিন্ন জায়গায় কনফ্লিক্ট লেগেই আছে। অ্যান্ড রিসেন্টলি বাংলাদেশেও একটা কনফ্লিক্ট হয়েছিল, যেটার রেজলিউশন আসছে, কিন্তু বিভিন্ন ধরনের কনফ্লিক্ট লেগেই আছে সবসময় সব জায়গায়। তো ওই কথাটাই বলা হয়েছে শুরুর দিকে, এখানে, যে কনফ্লিক্ট ক্যান বি ডেসক্রাইবড অ্যাজ এ ডিসএগ্রিমেন্ট among individuals and groups characterized by antagonism and brutality. আচ্ছা, তো এই জায়গাটার আমরা যদি সামারি বলতে চাই, বা পুরো প্রথম লেসনটার, সেটা ওই প্রথম লাইনেই দেয়া আছে যে কনফ্লিক্ট হচ্ছে একাধিক মানুষ বা দলের মধ্যে দ্বিমত, কিন্তু শুধু দ্বিমত হইলেই হবে না, সেখানে অ্যান্টাগনিজম আর ব্রুটালিটি থাকতে হবে। তো অ্যান্টাগনিজম মানে হচ্ছে আহ, অনেকটা, কি বলে এটাকে, শত্রুতা ভাব। আর ব্রুটালিটি মানে তো, ব্রুটাল মানে হচ্ছে অমানবিক যে জিনিসগুলো আর কি। সো যেখানে মারামারি কাটাকাটি টাইপ জিনিসপত্র থাকবে যখন একটা ডিসএগ্রিমেন্টের মধ্যে, তখনই সেটা কনফ্লিক্ট। তো এই লেসনটা থেকে তোমরা যেটা খেয়াল রাখবে সেটা হচ্ছে এই যে কজেস অফ কনফ্লিক্ট, টাইপস অফ কনফ্লিক্ট। তো এই দুইটা বিষয় একটু ভালো করে পড়ো, কারণ প্যারাগ্রাফ দিয়ে দিতে পারে যে কজেস অফ কনফ্লিক্ট, এটা হবে টপিক। তখন তোমার টপিক সেন্টেন্সটা হবে এরকম যে কনফ্লিক্ট মে অ্যারাইজ ফ্রম ভেরিয়াস reasons, or from various causes or due to various causes. দেন তোমরা তিনটা বা চারটা কজ এবং এক্সাম্পল দিবা, প্যারাগ্রাফ হয়ে যাবে। অথবা বলতে পারে যে টপিক দিবে জাস্ট টাইপস অফ কনফ্লিক্ট, তখন তুমি এই প্রথম এই তিনটাও দিতে পারো, ইকোনমিক ভ্যালু, পাওয়ার, অথবা পরের চারটা কনফ্লিক্ট, যে ইন্টারপার্সোনাল, ইন্ট্রাপার্সোনাল, এন্ড কনফ্লিক্ট লাইক দ্যাট। আচ্ছা, আমরা কবিতায় চলে যাই এখন। আহ এইখানে দুইটা কবিতা আছে, দুইটাই মডার্ন কবিতা। তো মডার্নিজম বা মডার্ন পিরিয়ড সম্পর্কে একটু বলি। আহ প্রথম বিশ্বযুদ্ধের টাইম থেকে শুরু করে, বা এই 20th সেঞ্চুরির শুরুর দিক থেকে হচ্ছে মূলত মডার্ন পিরিয়ডটা শুরু হয় বলা হয়। কারণ ওই বিশ্বযুদ্ধের পরে মানুষের যে এস্টাবলিশড নর্মস এন্ড কালচার, ট্রেডিশন, থট ছিল, ওগুলাকে মানুষ কোশ্চেন করা শুরু করে। কারণ যুদ্ধটা এতই ব্রুটাল ছিল, এতটাই অমানবিক ছিল, যে মানুষজন মানবিকতা বা হিউম্যানিটির উপর বিশ্বাস হারায় ফেলে। এন্ড তখন এই ধারণাগুলা, যেমন লোনলিনেস, তারপরে হচ্ছে এলিয়েনেশন, তারপরে বিং লেস স্পিরিচুয়াল, স্পিরিচুয়ালিটি, রিলিজিয়ন, এইসবের উপর মানুষ অনেকটা ভরসা হারায় ফেলে, যে আহ, ধর্ম যদি থাকে, গড যদি থাকে, তাহলে তো যুদ্ধ গেল, মানে এরকম বিভিন্ন ধরনের কোশ্চেন অ্যারাইজ করতে থাকে মানুষের মধ্যে। তো ওই ইয়ে থেকে সাইকোলজিক্যাল রাইটিং গুলা বা ইন্টারনাল কনফ্লিক্ট, মানুষের ভিতরে বিভিন্ন ধরনের সাইকোলজিক্যাল প্রবলেমস, বা ধরো টেনশন, অ্যাংজাইটি, ডিপ্রেশন, এই টার্ম গুলো এরপর থেকে ফেমাস হওয়া শুরু করে। তো তখনকার কবিতাগুলাও দেখবা যে অনেকটা মিনিংলেস। তার আগের কবিতাগুলো সেই সামথিং ডিরেক্টলি, মানে অনেকটা ইন্ডিকেট করে দেয়, অথবা কোনো কল্পনা প্রসূত কোনো বিউটিকে প্রেস করতেছে, কোনো চিলড্রেনের ফিলিংস কে এক্সপ্রেস করতেছে। বাট তারপরের কবিতাগুলো দেখবে যে মনে হবে যে অনেক সিম্পল ল্যাঙ্গুয়েজে বলছে কিছু একটা, কিন্তু আহ, সেটার মিনিং খুঁজে পাওয়া যাচ্ছে না। মানে জাস্ট এলোপাথারি বিভিন্ন জায়গা থেকে বিভিন্ন কথা বলে যাচ্ছে, অথবা অনেক বেশি ইন্ডিকেটিভ হচ্ছে। অ্যান্ড অর্থগুলা হচ্ছে ওই যে এলিয়েনেশন, তারপরে ডিসইলিউশনমেন্ট, দেন সার্চ ফর এ কম্পেনিয়ন, তারপরে হচ্ছে
স্পিরিচুয়াল রিলিফ, এই বিষয়গুলোকে খুঁজতেছে, এরকম থিম দেখা যায়। তো মায়া অ্যাঞ্জেলো একজন মডার্ন পিরিয়ডের কবি। উনি শুধু কবি না, হি ওয়াজ এ পোয়েট, সং রাইটার। এই যে এদিকে আছে, পোয়েট, সং রাইটার, প্লে রাইট, ফিল্ম ডিরেক্টর অ্যান্ড অটোবায়োগ্রাফার, মানে একজন আর্টিস্ট আর কি, একজন আহ, সাহিত্য এবং কলা এই বিষয়গুলোর সাথে জড়িত। তো তার ব্যাক স্টোরি দেওয়া আছে। শি ওয়াজ বর্ন ইন এপ্রিল 4, 1928। তো আমি যেটা বললাম যে 1900 সালের পর পর থেকে, বা স্পেসিফিক্যালি বললে ফার্স্ট ওয়ার্ল্ড ওয়ার 1914 এর পর থেকে হচ্ছে মডার্ন লিটারেচার গুলো সামনে আসা শুরু করে। তো তার লাইফের একটা ট্রমার কথা বলা হয়েছে। শি ওয়াজ অ্যাবিউজড এন্ড তার কারণে অনেকদিন ট্রমাটাইজড ছিল, and she could not speak. Then she moved to San Francisco and New York, and there she started her literary career. আচ্ছা, তো এখানে তার বিভিন্ন ইন্টারেস্টের কথা বলা আছে। and সে একটা মুভমেন্ট, ইম্পর্টেন্ট মুভমেন্ট, সিভিল রাইট মুভমেন্টের সাথে জড়িত ছিল 1960s-এ। তো আমেরিকার সিভিল রাইট মুভমেন্টটা সম্পর্কে একটু সার্চ করে জেনে নিও। তো এই মুভমেন্ট মানে আমেরিকান হিস্ট্রিতে একটা ইম্পর্টেন্ট মুভমেন্ট। অ্যান্ড যে ব্ল্যাক, তারপরে হচ্ছে পিপল অফ কালার এদের রাইটস নিয়ে আর কি একটা মুভমেন্ট হয়। ওটার সাথে আরো একজন লোক জড়িত, ম্যালকম এক্স, এরকম আরো কয়েকটা ফিগার আছে। তো সাধারণ জ্ঞানের জন্য জেনে নিও। আচ্ছা, তো এই যে লাস্ট প্যারাতে এই কবিতার ইন্টারপ্রিটেশন দিয়ে দিচ্ছে একটা, অর্থাৎ এই কবিতার যে থিম আমরা খুঁজবো, সেই থিমটা এখানে ইন্ডিকেট করে দেওয়া আছে বা অনেকে ক্লিয়ারলি বলে দেওয়া আছে। আমরা দেখি কি বলা আছে। হিয়ার ইজ এ পোম অ্যাঞ্জেলো রোট অ্যাবাউট হিউম্যান রিলেশনশিপ। তো প্রথম লাইনে বলা হচ্ছে যে কবিতাটা হিউম্যান রিলেশনশিপ সম্পর্কে। আচ্ছা, তাহলে আমরা কবিতা পড়ার টাইমে এখানে হিউম্যান রিলেশনশিপ খুঁজবো, মোর পার্টিকুলারলি টুগেদারনেস। আচ্ছা, টুগেদারনেস মানে হচ্ছে একসাথে থাকা, উইদাউট হুইচ আওয়ার লাইভস বিকাম মিনিংলেস। আচ্ছা, তাহলে এখানে কিন্তু খুব ক্লিয়ারলি কবিতায় কি বলা হচ্ছে সেটার সামারি দিয়ে দেওয়া হলো, যে this poem is about human relationships, more particularly or more precisely about togetherness, without which, that means without togetherness our lives become meaningless. So এই কথাগুলাই কবি এখানে বলছে, no matter how wealthy or well connected we are. তো কবিতার মূল কথা এটাই। Read the poem and you'll try to find out why she stressed the word alone and nobody. আচ্ছা, আমাদেরকে বলা হলো যে কবিতাটা পড়ার টাইমে অ্যালোন আর নোবডি এই ওয়ার্ড গুলো কেন বারবার রিপিট হয়েছে সেটা খুঁজে বের করার বা সেটার গুরুত্ব, তাৎপর্য বের করার চেষ্টা করতে হবে। So you'll see that she has used these words ironically. Irony একটা লিটারারি ডিভাইস বা ফিগার অফ স্পিচ আমরা করেছিলাম, to bring home the message that no one should be alone. আচ্ছা, ঠিক আছে। So she brings the message that no one should be alone. So এটাই হইতেছে তার মূল বাণী এই কবিতায়, that human society depends on healthy relationships among its members. So she calls for the healthy relationship of human society. দেখি, খুবই সিম্পল, দেখো, 2 ওয়ার্ড, 4 ওয়ার্ড, 5 ওয়ার্ডের এক একটা লাইন, এন্ড ওয়ার্ড গুলা অনেকটা পরিচিত। সো আর মডার্ন কবিতায় দেখো ইউজ অফ পাংচুয়েশন মানে যেমনি ইচ্ছা তেমনি ইউজ করছে। মানে যেখানে ফুল স্টপ হওয়ার কথা সেখানে দেয় নাই, যেখানে থাকার কথা না সেখানে ফুল স্টপ, মানে এরকম অনেক আছে, ক্যারেক্টারিস্টিক্স আছে। তো এই জায়গায় খুবই কম জায়গায় পাংচুয়েশন কম আর ফুল স্টপ আছে, বাট অনেক জায়গায় দেখো ফুল স্টপ ছাড়াও সেন্টেন্স কিন্তু আসলে শেষ হয়ে যাচ্ছে। পড়ি, lying, thinking last night how to find my soul a home where water is not thirsty and bread loaf is not stone. তো এই পর্যন্ত কিন্তু একটা মেসেজ শেষ হচ্ছে, এই যে স্টোন পর্যন্ত, এই পর্যন্ত আমরা এটাকে একটা সেন্টেন্স ধরতে পারি। তো what she is saying is she was lying last night, and while lying মানে শুয়েছিল, and শুয়ে শুয়ে চিন্তা করছিল গত রাতে যে কিভাবে তার সোল বা আত্মাকে একটা হোম সে খুঁজে দিবে, যেই বাসায় পানি ক্ষুধার মানে তৃষ্ণার্ত না, আর ব্রেডের টুকরা পাথর না। এইটুকু আমরা বুঝি। এখানে দুইটা কঠিন কঠিন
মেটাফোর আছে বা তিনটা বলা যায়। সো শুয়ে শুয়ে চিন্তা করছিল গত রাতে, এটুক টু ক্লিয়ার। তো শি ওয়াজ ইন্ট্রোস্পেক্টিং, সে নিজের ভিতরে নিজেই চিন্তা করছিল। তো প্রথম এই কয়েকটা লাইনে তার মুডটা বা টোনটা হচ্ছে ইন্ট্রোস্পেক্টিভ। আচ্ছা, তো সে কি চিন্তা করতেছে যে কিভাবে নিজের সোলকে একটা হোম খুঁজে দিবে, তো আশ্রয় খুঁজতেছে। শি ইজ ইয়ার্নিং ফর এ ওয়ে, শি ইজ ইয়ার্নিং ফর এ হোম, মানে সোল বাসা খুঁজতেছে, মানে কি তার সোল কোথাও স্টেবল নাই এখন। সো শি ইজ ওয়ান্ডারিং হিয়ার এন্ড দেয়ার, হার সোল ইজ নট ইন আ স্টেবল সিচুয়েশন, বাট শি ওয়ান্টস আ স্টেবিলিটি। সে শান্তি চায়, সে এরকম ঘুরে বেড়াতে চায় না। আর সো কেমন হোম চায়, বাকি এই যে হোয়ার থেকে স্টোন পর্যন্ত কিন্তু এই হোমের মানে হোমের মডিফায়ার, এই পরের দুই লাইন। তো এমন একটা হোম চায় যেখানে ওয়াটার ইজ নট থার্স্টি। আচ্ছা, তো ওয়াটার থার্স্টি না মানে কি? পানি তো নিজেই পানি, তো থার্স্ট আমরা মিটাই কি দিয়ে? পানি দিয়ে। সো এমন একটা জায়গা সে চাচ্ছে, বা এমন একটা বাসা চাচ্ছে যেই জায়গায় পানি তৃষ্ণার্ত না। অনেকটা প্যারাডক্সিক্যাল একটা কথা, তাই না? তো যেটা সে বুঝাচ্ছে এসেনশিয়ালি সেটা হচ্ছে যে, ধরো তুমি এমন একটা সিচুয়েশনে আছো যে জায়গায় পানি ও তৃষ্ণার্ত, অর্থাৎ পানি তার এসেন্স হারাইছে। মানে পানির বৈশিষ্ট্য কি? পানির বৈশিষ্ট্য হচ্ছে তৃষ্ণা মিটানো। তো বর্তমান অবস্থাটা এমন যে পানির তৃষ্ণা মিটানোর ক্ষমতা যেন পানির কাছ থেকে, নিজের কাছ থেকে চলে গেছে। সো ওয়াটার হ্যাজ লস্ট ইটস এসেন্স অর ইটস ইউটিলিটি। তারপরে ব্রেড লোফ ইজ নট স্টোন, অর্থাৎ সে এমন একটা জায়গা চাচ্ছে যেখানে ব্রেডের টুকরা পাথর হয়ে যায় নাই, অর্থাৎ ব্রেডের টুকরাটা তার আসল সিচুয়েশনে আছে, অর্থাৎ ব্রেড খাইলে যেখানে পেট ভরবে। আহ, মানে খাওয়ার অযোগ্য ব্রেড না। অর্থাৎ সে এরকম জায়গা খুঁজতেছে, মানে কি তার বর্তমান জায়গায় ওয়াটার ইজ থার্স্টি এন্ড ব্রেড লোফ ইজ এ স্টোন। দ্যাটস ওয়াই হি ইজ সার্চিং ফর এ প্লেস হোয়ার ওয়াটার ইজ নট থার্স্টি অ্যান্ড ব্রেড লোফ ইজ নট স্টোন। That means ওর বর্তমান সিচুয়েশনে এভরিথিং সিমস মিনিংলেস, এভরিথিং হ্যাজ লস্ট ইটস কোয়ালিটি অ্যান্ড দেয়ার কি বলবো, ইউটিলিটি। তাই শি ইজ সার্চিং ফর এ মিনিংফুল প্লেস ওয়ার শি ক্যান ফাইন্ড পিস। দেন আমরা পরের অংশে যাই। আই কেম আপ উইথ ওয়ান থিং অ্যান্ড আই ডোন্ট বিলিভ আই এম রং। আচ্ছা, তো তারপরে সে চিন্তা করতেছে আর কি। আমরা যখন চিন্তা করি, এটাকে অনেক সময় ড্রামাটিক মনোলগ না, ঠিক ইন্টারনাল মনোলগ বলা যেতে পারে। তারপরে হচ্ছে এটাকে স্ট্রিম অফ কনসাসনেস বলে আর কি মডার্ন ওয়ার্ল্ডে। যে সিগমন্ড ফ্রয়েডের সাইকো অ্যানালিটিক থিওরি গুলো যখন ফেমাস হওয়া শুরু করলো, তখন লিটারেচারের মধ্যে এই যে মানুষের মনোজগতের চিন্তাগুলো ফুটে ওঠা শুরু করছে আর কি। এর আগে মানুষ ডিরেক্টলি বলতো, ক্লিয়ারলি বলতো। এরপরে দেখা গেল যে ভিতরে কি চিন্তা হচ্ছে, চিন্তা যেভাবে চলে আমাদের এলোপাথারি, এখন এটার কথা চিন্তা করতেছি, ব্রেড লোভ দেখে খাওয়ার কথা চিন্তা হলো, তো খাওয়া নিয়ে চিন্তা করা শুরু করে দিলাম। তো মানুষের ওই চিন্তা জগতের মতো যখন কোনো লিটারেরি পিস চলতে থাকে, যে এখান থেকে সেখানে, সেখান থেকে আরেক জায়গায়, তখন ওইটাকে বলা হয় হচ্ছে স্ট্রিম অফ কনসিয়াসনেস। আচ্ছা, তো তারই একটা অংশ হিসেবে সে এরকম প্রথমে চিন্তা করলো যে সে তার সোলটা ইজ নট স্টেবল, সো শি ইজ সার্চিং ফর এ স্টেবল প্লেস। দেন আবার চিন্তা করতে করতে সে একটা কনক্লুশনে আসলো। মানে অনেক সময় আমাদের মধ্যে বিভিন্ন উপলব্ধি আসে না, যে তাহলে মনে হয় মানুষ মূলত একা। তো ওই রকম একটা রিয়েলাইজেশন আর কি, যে আই কেম আপ উইথ ওয়ান থিং এন্ড আই ডোন্ট বিলিভ আই এম রং। সো তার মাথায় একটা বিষয় আসছে এবং সে খুবই কনফিডেন্ট সেই বিষয়টা নিয়ে, সে ভুল না, সে সেটা বিশ্বাস করে। কি সেই রিয়েলাইজেশন? দ্যাট নোবডি ক্যান মেক ইট আউট হিয়ার অ্যালোন। আচ্ছা, তাহলে তার রিয়েলাইজেশনটা হচ্ছে যে নোবডি, বাট নোবডি ক্যান মেক ইট আউট হিয়ার অ্যালোন। যে কেউই না, কিন্তু কেউই না
এখানে একা সার্ভাইভ করতে পারবে। দ্যাট মিনস এই জায়গায় বা এই ল্যান্ডে, এই দুনিয়ায়, তো এই হেয়ারটা আসলে ওয়ার্ল্ড কে বোঝাচ্ছে। সো ইট ইন্ডিকেটস ওয়ার্ল্ড। তো মানে এই জগতে কেউই একা সার্ভাইভ করতে পারবে না। সো মেক আউট এর ফর্মাল মিনিং হচ্ছে টু ডিল উইথ এ সিচুয়েশন, টু মেক প্রোগ্রেস। মানে কেউই এখানে একা ডিল করতে পারবে না। সো মানে বেঁচে থাকতে পারবে না, মূলত সার্ভাইভ করতে পারবে না। আচ্ছা, দেন পরের স্ট্যান্ডাতে আবার সেম কথাই, অ্যালোন আর নোবডির কথাই বলবে। তো অ্যালোন, অল অ্যালোন, নোবডি, বাট নোবডি ক্যান মেক ইট আউট হিয়ার অ্যালোন। সো সেম জিনিসটা রিপিট হচ্ছে। আর আমরা লিটারেচারে জানি কোনো কিছু যখন রিপিট হয় তার মানে হচ্ছে ওই বিষয়টাকে খুব বেশি ইম্পর্টেন্স দেওয়া হচ্ছে। আর যেহেতু কবিতার টাইটেলই হচ্ছে অ্যালোন, দ্যাট মিনস পুরো কবিতাটাই লোনলিনেস আর একা থাকা নিয়ে আর কি। তো এই রিপিটেশনের মাধ্যমে কোন বিষয়টাকে জোর দেওয়া হচ্ছে? ওই মেসেজটাকে জোর দেওয়া হচ্ছে যে মানুষ একা থাকার জন্য না, মানুষ একা সার্ভাইভ করতে পারে না। দ্যাট মিনস মানুষের মিনিংফুল সম্পর্ক লাগে, যেটা এখানে বলা হয়েছে, যে হিউম্যান রিলেশনশিপ নিয়ে বলা হয়েছে, টুগেদারনেস নিয়ে বলা হয়েছে। আচ্ছা, পরের ইয়ে যাই। তো এই জায়গায় এসে প্রথমে তার নিজের রিয়েলাইজেশন ছিল আর কি, নিজের ডিস্ট্রেস বা নিজের ওই অ্যানশাস ডিপ্রেস সিচুয়েশনে বসে বসে সে চিন্তা করে বের করলো যে একা থাকার কারণে হচ্ছে তার এই সমস্যাটা হচ্ছে, বা ফিলিং ভেরি হোপলেস এন্ড অ্যানশাস। দেন স্পিকার কি করে, তার মনোযোগটা অন্যদিকে শিফট করে, যে মিলিয়নেয়ার বা যাদের টাকা পয়সা আছে তাদের কি অবস্থা। তো আমরা দেখি কি বলছে, দেয়ার আর সাম মিলিয়নেয়ার্স উইথ মানি দে ক্যান্ট ইউজ। তো বলা হচ্ছে কি যে মিলিয়নেয়ার আছে মানে কোটিপতি বাংলায় ট্রান্সলেট করলে, উইথ মানি দে, অথবা লাখপতি বলা যেতে পারে যেহেতু মিলিয়ন মানে হচ্ছে 10 লাখ। সো উইথ মানি দে ক্যান্ট ইউজ দেয়ার ওয়াইফস রান লাউ সরি রান রাউন্ড লাইক banshees. Their children sing the blues. They've got expensive doctors to cure their hearts of stone, but nobody, no, nobody can make it out here alone. আচ্ছা, তো খুবই সিম্পল ল্যাঙ্গুয়েজ, যে কিছু মিলিয়নিয়ার বা কোটিপতি খুবই ধনী লোকজন আছে যাদের অনেক টাকা পয়সা, কিন্তু তারা সেই টাকা ইউজ করতে পারে না। দ্যাট মিনস ইনস্টেড অফ দেয়ার ওয়েলথ দে আর নট হ্যাপি। দেন কি বলা হয়েছে, যে তাদের যে সম্পর্কগুলো আছে, তাদের ওয়াইফস এন্ড চিলড্রেন, তাদের সেই সম্পর্কগুলো মিনিংফুল না। মানে টাকার পেছনে ছুটতে ছুটতে মানুষ ফ্যামিলিয়াল রিলেশনশিপ গুলাকে দুর্বল করে ফেলে, এন্ড ফর দ্যাট রিজন দে আর অ্যাকচুয়ালি অ্যালোন দো দে হ্যাভ ফ্যামিলিয়াল রিলেশনশিপ। অর্থাৎ তাদের টাকাটা তাদেরকে এলিয়েনেট করে ফেলতেছে ফ্রম দ্য সোসাইটি অ্যান্ড ফ্যামিলি, and that's why they are not happy, and it's difficult for them to survive on earth or in this world. তো কি বলা হয়েছে, যে মিলিয়নার আছে তারা তাদের টাকা ইউজ করতে পারে না। their wives run round like banshees. তো banshees অর্থ এখানে দেওয়া আছে আইরিশ লেজেন্ড, a female spirit whose সরি, এখানে হুজটা হবে না, হু, ও সরি, এখানে হুটা হবে। An Irish legend, a female spirit whose wails or shrieks herald the death of a family member. আচ্ছা, সো ওয়েল মানে চিৎকার, আমরা একটা কবিতায় পড়েছিলাম, আই হ্যাভ সিন বেঙ্গলস ফেসে মেবি। আর শ্রিক মানেও চিৎকার, মানে জোরে চিল্লানো। হেরাল্ড, সো হেরাল্ড মানে ডেকে নিয়ে আসে মোস্ট প্রবাবলি। Herald, an official employed to oversee the state ceremonial, harbinger, signal, a sign that is about to happen. সিগন্যাল করে আর কি। তো এটার সিনোনিম হিসেবে আমরা বলতে পারি সিগন্যাল। এখানে কিন্তু এটা ভার্ব। তো আইরিশ লেজেন্ডে মানে আয়ারল্যান্ডের একটা
লেজেন্ড আছে যে যেটা অনুযায়ী একটা ফিমেল স্পিরিট যার চিৎকার বা কান্নাকাটি ফ্যামিলি মেম্বারের ডেথ নিয়ে আসে। সো দেয়ার ওয়াইফ রান রাউন্ড লাইক ব্যানশি। সো তাদের হাজবেন্ডের মিলিয়ন ডলার বা মিলিয়ন টাকা থাকা সত্ত্বেও তাদের ওয়াইফরা যেন সুখে নাই, বা দে আর স্যাড। ওয়াই? বিকজ মানে যে ট্রেডিশনাল কথা আছে, মানি ক্যান্ট বাই হ্যাপিনেস, এন্ড মানি অ্যাকচুয়ালি eliminates or takes away happiness from people. So তারা টাকার পিছনে ছুটতে ছুটতে তার ওয়াইফের সাথে তার সম্পর্ক ভালো না, and that's why she is also sad and runs loud, মানে ব্যানশিদের মতো দৌড়ে বেড়াচ্ছে, মানে অসুখী। the children sing the blues, তাদের বাচ্চারাও সুখে নাই। তো sing the blues ইডিয়ম একটা, এবং তার অর্থ হচ্ছে ফিলিং ডিপ্রেসড অর ডিসকারেজড। আচ্ছা, তো এটা দুইটা ইন্টারপ্রিটেশন আছে। প্রথমত, মিলিয়নারদের ছেলেপেলের তো কোনো অভাব নাই। তো যেহেতু কোনো অভাব নাই, তার কোনো রেসপন্সিবিলিটি, সেন্স অফ রেসপন্সিবিলিটি নাই। তো এটা একটা কমন সিনারিও কিন্তু, যে নর্মালি ধনী লোকজনের বাচ্চা কাচ্চারা সবসময় না, বাট অনেক ক্ষেত্রে যাদের হচ্ছে বেশি ফ্যাসিলিটিস দেওয়া হয়, যারা জীবনের কোনো প্রবলেম ফেস করে না, দে বিকাম ইরেসপন্সিবল, অ্যান্ড দ্যাট ব্রিংস ডিপ্রেশন অর ল্যাক অফ মোটিভেশন ইন দেয়ার লাইফ। তো তারা কিছু করার জন্য স্পৃহা পায় না, কারণ ওর তো কোনো প্রবলেমই নাই। হি ইজ গেটিং হিজ ফুড অ্যান্ড শেল্টার অ্যান্ড হোয়াট নট, যা চাচ্ছে তাই পাচ্ছে। তো মোটিভেশনটা থাকে না। ওই বিষয়টাকে হয়তো ইন্ডিকেট করা হচ্ছে যে তাদের বাচ্চাদেরও কোনো সুখ নেই, কারণ বাপ ব্যস্ত টাকা কামাইতে, অ্যান্ড দ্যাটস ওয়াই ওয়াইফকে টাইম দিতে পারতেছে না, অথবা ওয়াইফও হচ্ছে ওই রকম, মানে ওই রিচ ফ্যামিলি বা শো অফ এর যে বিষয়গুলো সেগুলোর সাথে হয়তো জড়িত, and that's why they are not happy, and the children are also not happy instead of having everything that they want. দে আচ্ছা, তারপরে কি বলা হচ্ছে, দে হ্যাভ গট এক্সপেন্সিভ ডক্টরস টু কিওর দেয়ার হার্টস অফ স্টোন। আচ্ছা, তাদের যে ডিপ্রেশন বা অ্যাংজাইটি এগুলোর জন্য তাদের এক্সপেন্সিভ ডক্টরও আছে, তারা ডাক্তারের পিছনে টাকা খরচও করে, কিন্তু কোনো লাভ হয় না। কারণ এখানে বলা হচ্ছে যে তাদের হার্টটা হচ্ছে স্টোনের হার্ট। That means their heart are not kind or caring. They are like robots who are just running after money and not focusing on their relationships, or not trying to make their relationships healthier. So that's why uh, they are alone. And তারপরে আবার repetition, but nobody can make it out here alone. Alone, all alone, nobody, but nobody can make it out here alone. তো আবারও সেম কথা। তো বারবার বলতেই আছে এক কথা, মানে হচ্ছে এটাই কবির ওই টাইমের, কবির স্পিকারের ওই টাইমের রিয়েলাইজেশন যে না, মানুষ একা থাকতেই পারে না কোনোভাবেই না। আচ্ছা, দেন এতক্ষণ কিন্তু জাস্ট কবি নিজের সাথে নিজে কথা বলতে, এইখানে অন্য কোনো লিসেনার নাই, কাউকে অ্যাড্রেস করতেছে না, এটা তার নিজের থটস। তো এটা রিয়েলাইজ করার পরে যে মানুষ একা থাকতে পারে না, এতক্ষণ কিন্তু সে একা একাই কথা বলতেছিল। তো এখন ওই রিয়েলাইজেশনের পরে সে এসে কিন্তু আরেকজনের সাথে কথা বলতেছে। আমরা কিন্তু স্পিকার ছেলে না মেয়ে এটা কিন্তু এক্সপ্লিসিটলি বলা নাই। তো হি অথবা শি নাও অ্যাড্রেসেস দি লিসেনার। এখানে খেয়াল করো যে ইউ, এতক্ষণ কিন্তু ইউ টিউ কিছুই বলে নাই। তো এখন আমাকে, আমি যে পড়তেছি বা আমরা যারা পড়তেছি তাদেরকে সে অ্যাড্রেস করতেছে। নাও ইফ ইউ লিসেন ক্লোজলি, and the speaker now urges the listeners to listen carefully. I'll tell you what I know. So আবার ইউ লিসেনারকে, লিসেনারের দৃষ্টি আকর্ষণ করতেছে, হোয়াট আই নো। এখন সে তার এতক্ষণ তো নিজের রিয়েলাইজেশন বলছে, এখন ব্রডার সেন্সে মানব জাতি সম্পর্কে সে কিছু একটা বলবে, এই জন্য লিসেনারকে সতর্ক করতেছে বা কেয়ারফুলি শুনতে বলতেছে। Storm clouds are gathering, the wind is gonna blow, the race of human is suffering, and I can hear the moan, cause nobody but nobody can make it out here alone. আবারও, তো
সে এখন কি বলতেছে যে স্টর্ম ক্লাউডস আর গ্যাদারিং। তো স্টর্মি ক্লাউডস এটা কি তৈরি করে, একটা এনভায়রনমেন্ট তৈরি করতেছে, একটা মানে somber ডেঞ্জারাস ফ্রাইটফুল এনভায়রনমেন্ট বা অ্যাটমসফিয়ার তৈরি করতেছে। তো অ্যাটমসফিয়ারটা দ্বারা আসলে ইন্ডিকেট করা হয়। So the storm clouds indicate a dangerous or harmful or frightful situation that is going to come. So the wind is gonna blow. তো gonna মানে is going to আমরা জানি এটা ইনফর্মালি ইউজ হয়, gonna, wanna এগুলা। তো এখানে খুব সুন্দর করে দেওয়া আছে গোয়িং টু। তো স্টর্ম ক্লাউডস আর গ্যাদারিং মানে আকাশে ঝড়ের মেঘ গ্যাদার করতেছে এবং বাতাস বইতে চলেছে, মানে কিছুক্ষণের মধ্যেই বাতাস বওয়া শুরু হবে, অর্থাৎ ঝড়টা শুরু হবে। দ্য রেস অফ ম্যান ইজ সাফারিং। তো এটা দিয়ে সে অ্যাটমসফিয়ার তৈরি করলো, বুঝাইলো যে বিপদ আসতেছে। এবং পরের লাইনে বলতেছে দ্য রেস অফ ম্যান ইজ সাফারিং, মানে মানব জাতি কষ্টে আছে। এন্ড আই ক্যান হেয়ার দ্য মুন, আর সাফারিং এর কারণে যে চিৎকার, সেই চিৎকারটা সে শুনতে পায়। কজ নোবডি বাট নোবডি ক্যান মেক ইট আউট হিয়ার। আচ্ছা, তো লিটারাল মিনিং তো জানলাম, এখন এটা কি ইন্ডিকেট করে? এটা ইন্ডিকেট করে যে এই যে মানব জাতি ওয়াজ ওয়ান very happy because human relationships were strong at the time, but at this modern age human relationships are getting weaker and weaker every day. So কবি ওই বিষয়টা নিয়েই চিন্তিত যে মানুষের সম্পর্ক দুর্বল হয়ে যাচ্ছে, ভেঙে যাচ্ছে, মানুষ একা হয়ে যাচ্ছে, এন্ড এই একা হয়ে যাওয়ার কারণে মানুষের সার্ভাইভ করা কঠিন হয়ে যাচ্ছে দিন দিন, and human suffering is increasing. And the poet is um, কি বলবো এটাকে, আমাদেরকে কনসিয়াস করতেছে। তো দ্য পোয়েট ইজ মেকিং আস কনসিয়াস or aware of the upcoming suffering that the breach of human relationships will bring on the human race. তো কবি এই বিষয়টা উপলব্ধি করতে পারছে এবং সে ফোর্সই করতেছে যে ইন ফিউচার এভাবে চলতে থাকলে মানব জীবনে অনেক বেশি সাফারিং চলে আসবে। তো সেই বিষয়টাকে সে এখানে বলতেছে। দেন পরে আবার তার সেই রিপিটেশন যে cause nobody but nobody can make it out here alone, all alone, nobody but nobody can make it out here alone. আচ্ছা, তো মূলত এই যে এই প্যারাতে যে কথাগুলো বলা হয়েছে এটাই হচ্ছে এই কবিতার সারমর্ম, যে মানুষের মধ্যে আহ আন্তঃসম্পর্ক খুবই গুরুত্বপূর্ণ, একসাথে থাকা, এন্ড এমন এন্ড সেই রিলেশনশিপটা জাস্ট আশেপাশে থাকলেই হবে না, ইট শুড বি হেলদি অ্যান্ড মিনিংফুল। কারণ জাস্ট আশেপাশে থাকা, এই যে ফ্যামিলি তো আছে মিলিয়নিয়ারের, বাট স্টিল হি ইজ স্যাড অ্যান্ড হি ইজ অ্যালোন। সো আমাদের সম্পর্কগুলা হইতে হবে মিনিংফুল, উই শুড টক টু ইচ আদার, উই শুড কনভারসেট অ্যান্ড ট্রাই টু নো ইচ আদার্স ফিলিংস, অ্যান্ড দাস উই ক্যান বি হ্যাপি অর লিভ এ পিসফুল লাইফ। এটাই হচ্ছে মেসেজ। কারো এই কবিতা থেকে কোনো প্রশ্ন কি আছে? লিখতে হবে না, নামটা লিখলে ভালো হয়, জন্ম তারিখ কম্পালসারি না, বাট তোমার যদি মনে থাকে তাহলে লিখো, নট এ প্রবলেম। বাট এই যে বিউপির পরীক্ষা আছে সামনে, বিউপিতে এই যে জন্ম তারিখ চলে আসতে পারে। ঢাবিতে জন্ম তারিখের কোশ্চেন দিয়ে ওরা 15টা কোশ্চেনের একটা কোশ্চেন নষ্ট করবে না, বিউপিতে আসার চান্স আছে। যেহেতু 40টা কোশ্চেন আসে, তো একটা কোশ্চেন জন্ম নিয়ে দিতেই পারে, তোমরা জাস্ট একটু খেয়াল রাখো আর কি। বাট যদি তোমাকে লাইন তুলে দেয় এভাবে রিটেনের ক্ষেত্রে, এক্সপ্লেনেশনে যে ইজিটাই দিল, দ্যাট নোবডি বাট নোবডি ক্যান মেক ইট আউট হিয়ার অ্যালোন, এটা দিয়ে দিল, তখন তুমি এভাবে বলতে পারো যে দিস লাইনস হ্যাভ বিন টেকেন ফ্রম দি পোম অ্যালোন বাই মায়া অ্যাঞ্জেলো। বানানটা ঠিকভাবে লিখবা, ANGELOU। আর যদি শো অফ করতে চাও যে তুমি কবে জন্মাইছে সেটা জানো, ব্র্যাকেটে 1928 দিয়ে দিবা, বাট নট নেসেসারি।
এটা শোয়িং অফ আর কি, যে আমি জানি। তখন টিচার একটু মানে চোখ বড় বড় করে তাকাবে, বাহ, জন্ম তারিখ মুখস্থ, এটাই আর কিছু না। বাট পরের লাইনগুলো যদি আবার ভুল লেখো তাহলে কিন্তু আর লাভ হবে না। মানে এটা হচ্ছে একটা অ্যাডিশন, কমপ্লিমেন্ট বা সাপ্লিমেন্টারি বলতে পারো। আচ্ছা, এখানে আর কোনো প্রশ্ন আছে এই কবিতা থেকে? খুবই সিম্পল কবিতা। আচ্ছা ঠিক আছে, হ্যাঁ বলো। ফর এক্সাম্পল। আচ্ছা মানে তুমি একটা এক্সাম্পল দাও যে কি এক্সপ্লেন করতে বলবে। নর্মালি এক্সপ্লেন করতে বলে হচ্ছে কারো বাণী। তুমি কি কারো বাণীর কথা বলতেছো, যে মানে কোনো গুণী ব্যক্তির বলা কথা? আচ্ছা। আম, ধরো এই যে দালাই লামা, শুনতে পাচ্ছো? তোমার কোশ্চেনটা আমি বুঝছি কিনা সেটা বলো। ধরো এই দালাই লামার এই যে এই বাণীটা দিয়ে দিলে, এন্ড নাম বললো না যে কে বলছে, তাই তো? এন্ড তুমি সেটা এক্সপ্লেন করবা, আর তোমার হচ্ছে দালাই লামার নামটা মনে নাই। এখন তুমি কি করবা, এটাই তো কোশ্চেন। সো নাম মনে না থাকলে নাম দিবা না, কোনো নামই দিবা না, বানায় অন্য কোনো নাম দেওয়ার দরকার নাই। তখন তুমি জাস্ট এই লাইনে কি বলা হয়েছে সেটা এক্সপ্লেন করে দিবা। নর্মালি এক্সপ্লেনেশন আসলে তোমার টেক্সটের ভিতর থেকে আসবে, সো ট্রাই করবা কে বলছে, কোন লেসনে আছে, বা লেসনের মাথায় রাখার দরকার নেই, বা কোনো কবিতা হইলে কোন কবিতায় আছে, বা কোনো লিটারারি টেক্সট হইলে ধরো ওই যে দ্য ওল্ড ম্যান অ্যাট দ্য ব্রিজ, অথবা দ্য মাদার ইন ম্যানভিল। সো এই সব গল্প থেকেও যদি আসে, তখন ওই গল্পের নামটা বলার চেষ্টা করবা বা মনে রাখার চেষ্টা করবা, তাহলে ভালো। আচ্ছা, তো এই কবিতার কোশ্চেন গুলো আমরা একটু দেখি। তো হোয়াট ডাজ দ্য ওয়ার্ড হেয়ার ইন লাইন 10 মিন? তো আমরা বলছি এটা হচ্ছে দ্য ওয়ার্ল্ড কে বোঝাচ্ছে। দ্য পোয়েট বিলিভস দ্যাট নোবডি ক্যান মেক ইট আউট হিয়ার অ্যালোন, হোয়াই ডাজ শি সে শি বিলিভ শি ইজ নট রং? আচ্ছা, তো সে কেন এটা বলে যে সে ভুল না? বিকজ শি হ্যাজ অবজার্ভড ইট বাই এক্সপেরিয়েন্স। সে তার অভিজ্ঞতা থেকে বুঝতে পারছে যে আসলে এই মানুষ একলা থাকতে পারে না। এন্ড শি exemplifies হার সেলফ by citing the example of a millionaire and uh, her own experience. What does the poet mean when she says the race of man is suffering? Suffering from what? From loneliness, actually. So expensive doctors, according to poet, cannot cure hearts of stone. আচ্ছা, so heart of stone যেহেতু কোনো মেডিকেল ই না, মানে এটা কোনো মেডিকেল এরর বা ডিজিজ না, দ্যাটস ওয়াই ডক্টরস ক্যানট ট্রিট ইট, এন্ড ইট নিডস স্পিরিচুয়াল ট্রিটমেন্ট অ্যাকচুয়ালি। তো মানুষের স্পিরিচুয়াল এনলাইটেনমেন্ট দরকার, এন্ড হিউম্যান রিলেশনশিপের মাধ্যমে এই হার্ট অফ স্টোনটা হার্ট অফ ফ্লেশ হওয়া সম্ভব, আদারওয়াইজ সম্ভব না। তো ডক্টররা এটা ঠিক করতে পারবে না। ইজ দ্য পোম ওয়ান অফ হোপ অর ডিসপেয়ার? দ্য পোম ইজ অফ অ্যাকচুয়ালি ডিসপেয়ার। ওকে, সো এখানে সিনোনিম বের করতে বলছে। মন এর সিনোনিম হতে পারে ক্রাই, গ্রোন, শ্রিক। কিওর এর সিনোনিম হতে পারে হচ্ছে হিল। এক্সপেন্সিভ এর সিনোনিম হতে পারে কস্টলি। তো বলা হয়েছে যে ওই সিনোনিম গুলো দিয়ে সেন্টেন্স বানাও। তোমরা এই এক্সারসাইজ গুলো করবা, অন্য কোনো এক্সারসাইজ করো না করো, ভোকাবুলারি রিলেটেড এক্সারসাইজ করবে। এখানে একটা আছে, তারপরে আগের লেসনে এই যে এগুলা খুবই ইম্পর্টেন্ট এন্ড অ্যাকচুয়ালি কাজে লাগার মতো। এই যে এখানে যেটা আছে, অ্যাপ্রোপ্রিয়েট মিনিং অফ দ্য ফলোইং ওয়ার্ডস। প্রথমত তোমার এই শব্দগুলার অর্থ বের করতে হবে। দেন মেনশন দ্য পার্ট অফ স্পিচ, বর্তমানে এটা কোন পার্ট অফ স্পিচে আছে সেটা বের করতে হবে। দেন চেঞ্জ দেম অ্যাজ ডিরেক্টেড,
তো যদি তুমি এটার অর্থ জানো, এটার বর্তমান পার্টস অফ স্পিচ আইডেন্টিফাই করতে পারো, আবার এটাকে চেঞ্জও করতে পারো, তখন কিন্তু তুমি এই ওয়ার্ডটাকে যে কোনো সিচুয়েশনে ইউজ করতে পারবা। সো দিস ওয়ার্ড বিকামস এ টুল ফর ইয়োর এক্সপ্রেশন, and you can use these words while writing explanations or paragraphs or anything in free hand. তো আমরা এটা একটু সলভ করি। অ্যান্টাগনিজম ওয়ার্ডটা কি? আই ইজম আছে। সো অনেক ক্ষেত্রে সূত্র দেয় গ্রামার বইগুলোতে, আই এস এম থাকলে, তারপরে হচ্ছে আইটি ওয়াই থাকলে, এগুলা হচ্ছে নাউনকে রেফার করে। তো অ্যান্টাগনিজম হচ্ছে একটা নাউন। অ্যান্টাগনিজমের অ্যাডজেক্টিভ করলে কি হবে? অ্যান্টাগনিস্টিক, ওটা হবে অ্যাডজেক্টিভ। হস্টিলিটি কি? হস্টিলিটিও নাউন। সো হস্টিলিটির অ্যাডজেক্টিভ করলে কি হবে? হস্টাইল। এসকেলেশন কি? এসকেলেশন হচ্ছে একটা নাউন, টিআইওএন আছে লাস্টে, এন্ড এটার কনটেক্সট মানে কনটেক্সট হচ্ছে নাউন, কনটেক্সট ইউজ হয়। সো এসকেলেশনের ভার্ব কি হবে? এসকালেট। দেন কন্টেনশুয়াস, কন্টেনশুয়াসটা অ্যাডজেক্টিভ আছে। তো কন্টেনশুয়াসকে আমরা বানাইতে পারি হচ্ছে কন্টেনশুয়াসনেস, মোস্ট প্রবাবলি। তো কন্টেনশুয়াস এর সাথে নেস লাগাই দিলে এটা নাউন হয়ে যাওয়া কথা। দেন হারমোনি আছে, হারমোনি হচ্ছে নাউন, হারমোনাইজ হওয়ার কথা ভার্ব। দেন ইন্টারভেনশন, এটা হচ্ছে নাউন, ইন্টারভেনশনের ভার্ব হবে ইন্টারভিন। আইডিওলজিস, তো আইএস দিয়ে প্লুরাল করা, আইডিওলজিস নাউন, আইডিওলজির অ্যাডজেক্টিভ হবে আইডিওলজি, আইডিওলাইজ। অ্যাডজেক্টিভ অফ আইডিওলজি কি হতে পারে? লেটস সি। আইডিওলজিক্যাল, আইডিওলজিক্যাল। দেন হারমোনির ভার্ব তো বললাম। ওকে, ডিসরাপ্টের ভার্ব হবে, নাউন হবে ডিসরাপশন। রেজলিউশনের অ্যাডজেক্টিভ হবে আহ দুইটা হইতে পারে, একটা হচ্ছে রেজলিউট আর একটা হচ্ছে রিজলভ। আচ্ছা, পরবর্তী কবিতায় চলে যাই। তো তোমরা সাধারণ জ্ঞান তো পড়তেছো। দ্বিতীয় বিশ্বযুদ্ধ কয় তারিখে শুরু হয়েছিল? এনিওয়ান? আচ্ছা, প্রথম বিশ্বযুদ্ধের 25 বছর পরে হয়েছিল, এটা মনে আছে। এই কবিতার টাইটেলটা মনে রাখবা, তাহলেই হবে। সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ার 1939 সালের সেপ্টেম্বরের 1 তারিখে। বুঝছো? তো সেপ্টেম্বরের 1 তারিখে কি হয়? হিটলারের জার্মানি করে কি পোল্যান্ড অ্যাটাক করে, এন্ড ওই অ্যাটাকের মাধ্যমেই সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ারের সূত্রপাত। তো ওই দিনটাতেই বা ওই দিনের টাইটেলেই ডব্লিউ এইচ অডেন এই কবিতাটা লিখছেন। তো মূলত যেহেতু টাইটেলটাই হচ্ছে যুদ্ধ, সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ার শুরুর প্রথম দিন, আমরা বুঝতেই পারতেছি যে এটা সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ার নিয়ে লেখা কবিতা। এন্ড ওয়ার্ল্ড ওয়ারের টাইমে একটা নর্মাল সিটিজেনের, আমেরিকান সিটিজেন, অডেন একটা আমেরিকান সিটিজেন, তো আমেরিকায় বসে, আমেরিকায় কিন্তু তখনও কোনো ঝামেলা শুরু হয় না, বাট তারা ফার্স্ট ওয়ার্ল্ড ওয়ার দেখছে, ইউরোপে কি হয়েছে এটা জানে, এন্ড তারা জানে ওয়ার্ল্ড ওয়ারের ভয়াবহতা কি। তো অর্ডেন তখন ওই দেশে বসেই তার ভিতরকার যে ফিলিংসটা ওই দিনে কেমন ছিল সেইটা সেই কবিতা এক্সপ্রেস করছে। And পুরা কবিতা এখানে দেওয়া নাই। দ্য ফার্স্ট স্ট্যান্জা অফ অ্যানাদার পোম অন কনফ্লিক্ট। আচ্ছা, ঠিক আছে। তো এটা হচ্ছে জাস্ট ফার্স্ট স্ট্যান্জা। কবিতাটা বিশাল বড়। এই যে এটা হচ্ছে ডব্লিউ এইচ অডেন, আর এটা হচ্ছে কবিতার ফার্স্ট স্ট্যান্জা, যেটা আমাদের টেক্সট, কিন্তু কবিতাটা আরো বড় আর কি, আরো কয়েকটা স্ট্যান্জা আছে, বিশাল বড় বলা যায়। আচ্ছা, তো এই ফার্স্ট স্ট্যান্জায় কবি কি ফিলিংস এক্সপ্রেস করতেছে সেটাই আমরা দেখবো। So I sit on one of the dives on 52nd Street, uncertain and afraid as the clever hope expires. So সেন্টেন্সটা এখানে শেষ হচ্ছে।
আচ্ছা। Then of a low dishonest decay, waves of anger and fear circulate over the bright and darkened lands of the earth, obsessing our private life. The unmentionable order of death offends the September night. খুবই স্ট্রেইট ফরওয়ার্ড। তো কবি হচ্ছে একটা ডাইভ, ওয়ান অফ দ্য ডাইভে বসে আছে অন 52nd স্ট্রিট। 52nd স্ট্রিট হচ্ছে আমেরিকার একটা লোকেশন, আর ডাইভের অর্থটা আমরা দেখি নেই। তো ডাইভ ভার্ব না নাউনটা দেখবো। প্লাঞ্জ হেড ফার্স্ট ইনটু ওয়াটার এটাও না, স্টিপ ডিসেন্ট বাই এয়ারক্রাফট অর বার্ড এটাও না, সবই সাডেন মার্ক ফল ইন অফ দ্য প্রফিট ফর ডেলিভারেট ফল। কবি আর লুকাইছে ওইখানে। সরি। ওকে। তো yeah, তো ডাইভ মানে অ্যাজ ফার এজ আই রিমেম্বার অনেকটা রেস্টুরেন্ট টাইপ একটা জায়গা। তো লেটস জাস্ট কনফার্ম ইট। হুম। তো ডাইভ ইজ অ্যাকচুয়ালি a kind of bar. হুম। তো রেস্টুরেন্ট টাইপ একটা জায়গা। ওকে। দেন সে 52nd স্ট্রিটের একটা ডাইভে বসে। দেন কিভাবে বসে থাকে সে, মানে তার অবস্থাটা কি? দ্য অ্যাডজেক্টিভস আনসার্টেইন অ্যান্ড অ্যাস্ট্রেট। সো প্রথমেই বোঝা যাচ্ছে যে ইটস a casual normal citizen sitting in a restaurant or a pub uh, in an American street, and he is uncertain and afraid. So সে কেন uncertain and কেন afraid? As the clever hopes expire. So clever মানে এখানে নেগেটিভ অর্থে না, পজিটিভ অর্থে। এই যে ক্লেভার হোপ গুলা এক্সপায়ার হচ্ছে, মানে তার হোপ চলে যাচ্ছে, দ্যাটস ওয়াই হি ইজ আনসার্টেন অ্যান্ড অ্যাফ্রেড। কেন চলে যাচ্ছে? Of a low dishonest decade, waves of anger and fear circulate over the bright and darkened lands of the earth. So, uh, গত দশকে অর্থাৎ 1939-এ লেখা, সো 30 থেকে 39 পর্যন্ত যে 10 বছর, আহ, সেই 10 বছরে ওয়ার্ল্ডে গ্রেট ইকোনমিক ডিপ্রেশন, দেন আরো কিছু প্রবলেম দেখা দিছে, কারণ তখন মাত্র ফার্স্ট ওয়ার্ল্ড ওয়ার শেষ হয়েছে, এন্ড মানুষজন সেটা থেকে ওভারকাম করে হোপ, আশা দেখতেছিল। এন্ড সেই আশার বদলে বিভিন্ন ধরনের সমস্যার কারণে মানুষের মধ্যে ওয়েজ অফ অ্যাঙ্গার এন্ড ফিয়ার এমনিতেই ছিল। অ্যান্ড সেই অ্যাঙ্গার এন্ড ফিয়ারটা ব্রাইট অ্যান্ড ডার্ক অ্যান্ড ল্যান্ডস অফ আর্থ, মানে হচ্ছে উন্নত অনুন্নত সব জায়গায় ছড়ায়া ছিল। অ্যান্ড দ্যাট অ্যাঙ্গার অ্যান্ড ফিয়ার obsessed the private lives of people.
Then the unmountable order of death often is the September 9. Then unmountable order of death. So এই মৃত্যুর গন্ধটা যেন প্রথম বিশ্বযুদ্ধের সময়ে যে মৃত্যু ছিল সেই মৃত্যুর গন্ধটাই যেন নাকে লেগে আসে, এন্ড যখনই মানুষ শুনতে পাইছে যে আরেকটা যুদ্ধ শুরু হচ্ছে, তখন তাদের মধ্যে ওই যে আবার সেই আগের মৃত্যুর গন্ধটা যেন ফুটে উঠছে, এন্ড সেপ্টেম্বর নাইটকে অফেন্ড করছে বা দূষিত করে ফেলছে। তো আরেকবার দেখি। তো the speaker sits randomly in a pub or a restaurant on 52nd Street, and he is uncertain and afraid as the clever hopes expire because all the positive hopes were expiring. And then he talks about the last decade of a low dishonest decade. Waves of anger and fear circulate over the bright and darkened lands of Earth. So প্রথমত আগের ডিকেডের বিভিন্ন কারণে হচ্ছে অ্যাঙ্গার এন্ড ফিয়ার আছে, আরেকটা হচ্ছে যে যুদ্ধের যে খবরটা তারা পাইছে সেই কারণেও এই অ্যাঙ্গার এন্ড ফিয়ার ইজ সার্কুলেটিং ওভার দি হোল ওয়ার্ল্ড। সো পুরো বিশ্বকে বুঝাইতে ব্রাইট এন্ড ডার্ক এন্ড ল্যান্ড বলছে ইরেসপেক্টিভ অফ দি ইকোনমিক কন্ডিশন অফ দ্যাট প্লেস, অবসেসিং আওয়ার প্রাইভেট লাইফ। শুধু বহির্জগতই না, ওই অ্যাঙ্গার এন্ড ফিয়ারটা আমাদের বা তৎকালীন মানুষের ব্যক্তিগত জীবনকেও ইম্প্যাক্ট করছে বা এফেক্ট করছে। So then the poet mentions, or the speaker mentions, the unmountable order of death, which indicates the starting of a war. এই তো, so যুদ্ধ শুরু হওয়ার পরে একটা মানুষের মনোজগতে কি চলে বা কেমন চিন্তা চলতে পারে সেই বিষয়টা এই কবিতায় ফুটে আসছে। আর একটা নর্মাল সিটিজেনের, সো কোশ্চেন হতে পারে, হু ইজ দ্য স্পিকার অফ দি পোম সেপ্টেম্বর 1, 1939? অপশন দিবে W.H. Auden, a normal citizen, a war hero, সোলজার। তো আনসারটা কিন্তু হবে একটা নর্মাল সিটিজেন। কিভাবে আমরা বুঝতে পারি? এই কবিতার টোন থেকে বুঝতে পারি যে এটা একটা নর্মাল সিটিজেন একটা ডাইভে বসে আছে, এন্ড হি ইজ থিঙ্কিং অ্যাবাউট হোয়াটস গোয়িং অন এন্ড হোয়াট উইল বি দ্য ইম্প্যাক্ট অফ অ্যানাদার ওয়ার। আচ্ছা, তো এই কবিতা থেকে কারো কোনো প্রশ্ন আছে? Wait. আচ্ছা, দ্য আনমেনশনেবল অর্ডার অফ ডেথ। অর্ডার মানে হচ্ছে গন্ধ, স্মেল। আচ্ছা, তাহলে কি আনমেনশনেবল অর্ডার অফ ডেথ অফেন্স দি সেপ্টেম্বর নাইট অর্থ কি? যে এমন দুর্গন্ধ, মৃত্যুর আহ গন্ধ যেটাকে মেনশন করার মতো না, দ্যাট পলিউটস দি সেপ্টেম্বর নাইট। অফেন্স মানে সেপ্টেম্বর নাইটকে আহ ক্ষতিগ্রস্ত করতেছে অনেকটা। বুঝতে পারছো? মানে মেটাফরিক্যালি বুঝাচ্ছে যে সেপ্টেম্বর মাসটা দূষিত হয়ে গেল মৃত্যুর গন্ধে। অর্থাৎ যুদ্ধ শুরু হচ্ছে, দ্যাট মিনস a lot of people are going to die, and this month is offended by that smell of death, and the smell is so bad that it cannot be mentioned or described. বুঝছো? বলো। হুম। আচ্ছা, এই যে ডিকেড, ডিকেড মানে কি? দশক, মানে 10 বছর, 10 ইয়ার। ঠিক আছে? সো দশক, এটা তো একটা abstract জিনিস, তাই না? এটা আর প্রাণ আছে নাই। তো দশক কিভাবে ডিসঅনেস্ট হয়? ডিসঅনেস্ট তো হচ্ছে মানুষ হয়, তাই না? মানে অসৎ। তো দশককে আমি ডিসঅনেস্ট বলছি, দ্যাট মিনস আই এম পার্সনিফাইং ডিকেড। তারপরে দেখো, ক্লেভার হোপস, হোপ
এটা একটা অ্যাবস্ট্রাক্ট জিনিস। হোপকে বলা হচ্ছে ক্লেভার। সো দিস ইজ অলসো পার্সনিফিকেশন। দেন আর কি আছে? লো রিজনেসিটিকেট, এই দুইটা পার্সনিফিকেশন। ওয়েভস অফ অ্যাঙ্গার এন্ড ফিয়ার সার্কুলেট ওভার দ্য ব্রাইট এন্ড ডার্ক এলিমেন্টস অফ আর্থ, অবসেসিং আওয়ার প্রাইভেট লাইফ এন্ড আচ্ছা, এইখানেও দেখো। উম, না, এটা ঠিক পার্সনিফিকেশন, ইম্প্যাক্ট। হুম। আচ্ছা, বলো। ব্লুজ, হ্যাঁ। না না, রেফারেন্স এগুলা, এই দেখো। ওয়েট, এই থ্রি, এইখানে দেখো থ্রি, দেখতে পাচ্ছো? এই, এটার অর্থ এই যে এই জায়গায় আছে, মানে এটার সাথে রেফারেন্স মিলানোর জন্য থ্রি দিছে, এটার কবিতার অর্থের সাথে কোনো সম্পর্ক নাই। রেফারেন্সিং এগুলা, ফুটনোট। এই টু এর সাথে হচ্ছে যে ব্যানশির টু মিলছে। তারপরে পরে কি ফাইভ এর সাথে এই যে গনার ফাইভ মিলাইছে। এটাই। আর কোনো কোশ্চেন? আহ মানে আর কোনো প্রশ্ন আছে? এটা উত্তর বুঝো নাই? আচ্ছা, এই দেখো। ধরো আমি একটা কবিতা লিখছি, যেখানে কিছু আননোন ওয়ার্ড আছে। তো ওয়ার্ডের অর্থগুলো আমি কবিতার নিচে দিয়ে দিব। তো আমি কি করলাম, ওয়ার্ডের মধ্যে নাম্বার দিলাম। এই যে এরকম ব্লু এর মধ্যে থ্রি দেওয়া। আবার এই যে ডান পাশে খেয়াল করো, সিং দ্য ব্লুজ, এটার আগেও থ্রি দেওয়া। তো এটা হচ্ছে এই যে এই ব্লু এর অর্থটা নিচে দেওয়া আছে আর কি, মানে সিং দ্য ব্লুজ এর অর্থটা নিচে দেওয়া আছে। তো এই থ্রি আর এই থ্রি, রেফারেন্সের সুবিধার্থে শব্দের অর্থটা তুমি কোথায় খুঁজে পাবা সেই সুবাদে হচ্ছে এই রেফারেন্সের নাম্বারটা দেওয়া হয়েছে। আচ্ছা, বুঝতে পারছো? মানে এই ওয়ার্ডের মিনিং খুঁজে বের করার জন্য দিচ্ছে আর কি, মিনিংটা এই যে সাইড ডান সাইডে দেওয়া আছে। এই তো, তিনটা কোশ্চেন ছিল। আর কিছু? নাকি এই তিনটা নাম্বার নিয়ে কোশ্চেন কোনটা? আচ্ছা। তো এই তো আজকে এই পর্যন্তই। তো আমাদের মোরলেস সবগুলো কবিতাই পড়ানো হয়ে গেছে, তাই না? কোনোটা বাকি আছে? আশা করি নাই। তো কবিতা থেকে এক্সপ্লেনেশন আসলে যাতে কারো ভুল না হয়, এন্ড তোমাদের কাজ হচ্ছে সবগুলো কবিতা আবার রিভাইজ করবা, করে কোথাও যদি এখনো প্রবলেম থাকে সেটা নোট ডাউন করবা, নেক্সট ক্লাসে আমাকে জিজ্ঞাসা করবা। তো কবিতা থেকে এক্সপ্লেনেশন আসলে যাতে কারো কোনো ভুল না হয়। তো পরবর্তী ক্লাসে আমরা ওই যে কিছু লিটারারি পিস আছে বা কিছু লেসন আছে, মানে একটু বেশি কঠিন ইংলিশে লেখা, এন্ড যেখান থেকে এক্সপ্লেনেশন আসার চান্স আছে। ফর এক্সাম্পল, এই যে এই চ্যাপ্টারে দ্য ওল্ড ম্যান এট দ্য ব্রিজ, এটা একটা লিটারারি পিস, আর্নেস্ট হেমিংওয়ে। তো এটা আমরা দেখবো। দেন মাদার ইন ম্যানভিল, এটা দেখবো। তারপর হচ্ছে অ্যারাইভিং ইন দ্য ওরিয়েন্ট বাই টাইগার। কবিতাটা কঠিন না, আমি ওটা এক্সপ্লেন করছি সেকেন্ড ক্লাসে, আমরা কবিতাটা পড়ছি সেকেন্ড বা থার্ড ক্লাসে। তো বেসিক্যালি কবিতার কন্টেন্ট খুবই সহজ, বাট ভিতরে অনেক ইনার মিনিং আছে আর কি, মানে তুমি চাইলে ওইটাকে অনেক বেশি এক্সপ্লেন করতে পারবা। বাট আমরা কয়েকটা ইন্টারপ্রিটেশন ওই ক্লাসে দেখছি, তুমি রেকর্ডিংটা দেখে নিতে পারো। এন্ড দেখার পরে যদি তোমার কোথাও কোশ্চেন বাকি থাকে, নেক্সট ক্লাসে জিজ্ঞাসা করবে। তুমি রেকর্ডিংটা গুগল ক্লাসরুমে পেয়ে যাবে। হ্যাঁ, টি ওয়াই কেন, তাই তো? আচ্ছা। তো এটার কয়েকটা আনসার আছে। প্রথমত, আহ, বলা হয় যে আগে ইনিশিয়ালি অ্যানশিয়েন্ট, বা সরি ওল্ড ইংলিশে বা ইনিশিয়ালি টাইগার বানানটা ওরকমই ছিল।
ব্লেকের আমলে ছিল না, বাট আগে ছিল। তো ব্লেক করছে কি, যেহেতু টাইগারের সৃষ্টি নিয়ে কবিতাটা, সেহেতু সে, ধরো কোনো কিছু সৃষ্টি হচ্ছে, তুমি সৃষ্টির কথা বর্ণনা করতেছো, এখন তার সৃষ্টিকালে বা ইনিশিয়ালি তার নামের বানান যেমন ছিল তেমন রাখলেই তো বেটার হয়, তাই না? তো ওই বিষয়টাকে মাথায় রেখে হয়তো ব্লেক TY দিছে, যে যেহেতু টাইগারের সৃষ্টি নিয়ে বলতেছি, তো টাইগারের প্রথম বানানটাই দেই। তো এটা হচ্ছে একটা ইন্টারপ্রিটেশন আর কি। হ্যাঁ, বলো। হ্যাঁ, and all the birds did shrink, mariner। আচ্ছা, সো এই কবিতাটা তো মূলত কবিতা না, ওটা হচ্ছে তোমার ওই যে বুড়িগঙ্গা রিভার এন্ড ওয়াটার পলিউশন বা এনভায়রনমেন্ট পলিউশনের নেগেটিভ সাইডস এন্ড আমাদের যে পলিউশন করা উচিত না, ওই বিষয়টাকে ফুটিয়ে তোলার জন্য ওই কাহিনীটা মেনশন করা হয়েছে, যে আহ ইয়ের সিচুয়েশনটা এমন ছিল যে সব জায়গায় পানি ছিল কিন্তু খাওয়ার যোগ্য কোনো পানি ছিল না। সো তারা কি করছে, আহ, ওই উদাহরণটা আনছে যাতে আমাদের অবস্থাও এখন ওই রকম দিকে যাচ্ছে, যে আমাদের সব দিকে পানি থাকবে কিন্তু সব পানি দূষিত, খাওয়ার যোগ্য কোনো পানি নাই। তো তোমরা বলতে পারো যে আহ, যদি ওখান থেকে তুলে দেয়, তো শুধু যদি কবিতার লাইনগুলো তুলে দেয়, তাহলে বলবা যে দিস লাইনস হ্যাভ বিন টেকেন ফ্রম দি পোম দি রাইম অফ দি অ্যানশিয়েন্ট মেরিনার বাই কে, কার জানি লেখা, লেখা নাই বইয়ে। হুম। হ্যাঁ, কোলরিচ। হ্যাঁ, বলো। হুম, কন্টিনিউ। হবে। শোনো, তোমাকে যদি জাস্ট ওই লাইন দুটো তুলে দেয় বা ওই চারটা লাইনই তুলে দেয় এন্ড এক্সপ্লেন করতে বলে, তখন তুমি করবা কি, যেহেতু ওই লেসনের মধ্যেই বলা আছে যে ওই চারটা লাইন হচ্ছে রাইম অফ এনসিয়েন্ট মেরিনার বাই কলারিজ, সো কলারিজের চারটা লাইন, তো তুমি এভাবেই দিবা যে দিস লাইনস আর টেকেন ফ্রম দি পোম অর ফ্রম দি বালাদ, টু বি স্পেসিফিক, রাইম অফ দি এনশিয়েন্ট মেরিনার বাই স্যামুয়েল টেইলর কলারিজ। তো তারপরে কি বলবা যে এখানে কি বলা হচ্ছে, প্রথমে ওই লাইনের মধ্যে কি বলা হয়েছে এক্স্যাক্টলি সেটা একটু এক্সপ্লেন করবা, যে these lines talk about a situation when the speaker of the poem was in the middle of the sea, but he had no edible water. And these lines also suggest that there can be a situation in future due to water pollution that or when we will have a lot of water or a significant amount of water around us, but we will not have any pure water or drinkable water. uh, Therefore these lines are also suggestive uh, of the, কি বলে এটাকে, negative sides or aspects of water pollution or environment pollution, and reminds us of being uh, careful about our environment. তো তুমি ওইটাকে ওইভাবে কানেক্ট করতে পারো, প্রথমে বলবা যে ওইখানে কি সিচুয়েশনটা আছে, তো ওই সিচুয়েশনটা আমাদের ওয়াটার পলিউশনের সিচুয়েশনের সাথে ম্যাচ করে, অ্যান্ড ইন দ্যাট ওয়ে এই জিনিসটা আমাদেরকে ওয়াটার পলিউশন না করতে সতর্ক করতেছে। ক্লিয়ার? আর অথয়ের, দাঁড়াও শেষ করি, অথয়ের কোশ্চেনটা ছিল যে কনটেক্সট কি দিব। সো কনটেক্সট তুমি ওই মূল কবিতাটাই দিবা, বাট এক্সপ্লেনেশনের সময় তুমি চাইলে ওই ওয়াটার পলিউশনের বিষয়টা আনতে পারবা। এটা হচ্ছে উত্তর। হ্যাঁ, তুমি বলো। দ্য ফায়ার ফেস বয়, তোমার নাম কি? জয়, আচ্ছা বলো। বলো। গল্প বা কবিতার ইম্পর্টেন্ট এক্সপ্লেনেশন।
হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। আচ্ছা, এই তোমাদের কারো কাছে টেক্সট হ্যাক্স বা টেক্সট প্যানাসিয়া আছে? টেক্সট প্যানাসিয়া কারো কাছে আছে? আমার বইয়ে নাই? এক্সপ্লেনেশন, প্যারাগ্রাফ। হ্যাঁ, তুমি ওইটা খুঁজে দেখো, টেক্সট হ্যাক্সে থাকার কথা, তামান্না। ওইখানেও তো ইম্পর্টেন্ট। এই তো তো এই যে টেক্সট হ্যাক্স, টেক্সট প্যানাসিয়া, তারপরে আরো দু একটা বই আছে, এগুলোতে ওই এক্সপ্লেনেশনটা থাকে, মানে ইংলিশ ফর টুডে বইয়ের উপরে যে গাইড গুলা, মানে অ্যানিমেশন রিলেটেড, সেগুলোতে থাকে। তো টেক্সট হ্যাক্স, টেক্সট প্যানাসিয়া দুইটা বই ভালো, আমি যতটুকু জানি। মানে আমার এক্সপিরিয়েন্স অনুযায়ী দুইটা আমার পড়ে দেখার সুযোগ হয়েছে, বাকিগুলা পড়া হয়নি। ইংলিশ নিয়ে কারো কোনো ডাউট এখনো? রিটেন নিয়ে এখনো কোথায় ভুল হচ্ছে নিজে আইডেন্টিফাই করতে পারছো, কিভাবে সলভ করব জানি না, এরকম? বলো। হুম। আচ্ছা, তাহলে মাথার থট গুলারে অর্গানাইজ করতে হবে। এটা হচ্ছে ফার্স্ট স্টেপ। মানে তোমার একটা টপিক নিয়ে তো লিখতে বলবে, ওই টপিক নিয়ে হাজার হাজার চিন্তা সম্ভব, কিন্তু লিখতে বলবে তোমাকে একটা প্যারাগ্রাফ, বুঝছো? তো একটা প্যারাগ্রাফে তুমি 1,000 চিন্তা আনতে পারবে না, একটা প্যারাগ্রাফে তোমার একটা চিন্তা আনতে হবে। একটা চিন্তার বিভিন্ন অংশ তুমি করতে পারো, সেই অংশগুলোকে নিয়ে আসতে হবে। তো প্রথম কথা হচ্ছে, তোমার তো অনেক আইডিয়া আছে, তো আইডিয়া গুলোকে নাম দেওয়া শিখতে হবে প্রথমে, নাউন ফ্রেজ আকারে। যে ধরো ওয়াটার পলিউশন, এটা হচ্ছে তোমার টপিক। এখন তুমি চাইলে ওয়াটার পলিউশনের কজ নিয়ে প্যারাগ্রাফ লিখতে পারো, তুমি ওয়াটার পলিউশনের ইফেক্ট নিয়ে প্যারাগ্রাফ লিখতে পারো, তুমি ওয়াটার পলিউশনের কি বলে আর হেলথ ইম্প্যাক্টস নিয়ে লিখতে পারো, ইকোনমিক ইম্প্যাক্টস নিয়ে লিখতে পারো, সোশ্যাল ইম্প্যাক্টস নিয়ে লিখতে পারো, অ্যানিমেল লাইফের উপর ইম্প্যাক্ট লিখতে পারো, হিউম্যান লাইফের উপর ইম্প্যাক্ট লিখতে পারো। বাট তোমার এক প্যারাগ্রাফে তো তুমি এত কিছু লিখতে পারবে না। And একটা প্যারাগ্রাফের মানে হচ্ছে ইউনিট অফ আইডিয়া, অর্থাৎ আহ, তোমার একটা এসেতে অনেকগুলো আইডিয়া থাকবে একটা বড় আইডিয়া সম্পর্কে, কিন্তু একটা প্যারাগ্রাফে একটা আইডিয়া থাকবে শুধু। তো তোমার প্যারাগ্রাফ যদি হয় ওয়াটার পলিউশন, আর তোমার টপিক সেন্টেন্স যদি হয় যে ওয়াটার পলিউশন ইজ কজড বাই ভেরিয়াস রিজনস অর ভেরিয়াস ফ্যাক্টরস, তখন তোমার ওই প্যারাগ্রাফে শুধু তুমি ওয়াটার পলিউশনের কজই লিখবা। তখন কি করবা? তুমি প্রথমে চিন্তা করবে যে তুমি কি লিখবা, কজ লিখবা না ইফেক্ট লিখবা। তো যদি তুমি ফিক্স করো যে আমি কজ লিখবো, দেন তুমি 3টা থেকে 4টা কজ আইডেন্টিফাই করবা যে কি কি হইতে পারে। আচ্ছা, সো ইন্ডাস্ট্রিয়াল ওয়েস্ট, এটা হচ্ছে সবচেয়ে বড় কজ, যে ফ্যাক্টরি গুলা থেকে ময়লা যায়, একটা চিন্তা করলা। সেকেন্ড চিন্তা করলা যে হিউম্যান ওয়েস্ট, তো মানুষের বাসা থেকে মানুষের খাবারের ওয়েস্ট এগুলা যাচ্ছে। থার্ডলি চিন্তা করলা হচ্ছে ইন্ডাস্ট্রিয়াল গেল, হিউম্যান ওয়েস্ট গেল, তারপরে প্লাস্টিক। আচ্ছা, এইভাবে দিতে পারো, ইন্ডাস্ট্রিয়াল, বায়োলজিক্যাল, আর হচ্ছে কেমিক্যাল অথবা প্লাস্টিক। সো এই 3টা জিনিসকে পয়েন্ট বানাইলা, তোমার প্যারাগ্রাফের মধ্যে তুমি এই 3টা কজ দিয়ে প্যারাগ্রাফ শেষ করে দিলা। সিম্পল। তো মূল কথা হচ্ছে আইডিয়া গুলাকে আগে অর্গানাইজ করতে হবে, ফিল্টার আউট করতে হবে, দেন ওয়ার্ডে এক্সপ্রেস করতে হবে, তারপরে প্যারাগ্রাফে লিখতে হবে। এই তো। আর একটা জিনিস মাথায় রাখবা যে একটা প্যারাগ্রাফে প্রথমে একটা আর্গুমেন্ট দিবা, দেন তুমি সেটার একটা সেটার পক্ষে একটা যুক্তি দিবা, তারপরে সেটার পক্ষে একটা এক্সাম্পল দিবা, দেন আরেকটা যুক্তি, আরেকটা এক্সাম্পল। সো সবসময় একটা আর্গুমেন্ট আর একটা এক্সাম্পল এভাবে ফলো করবা। সো তুমি যদি এই স্ট্রাকচারটা ফলো করতে যাও, দেখবা যে আইডিয়া চলে আসছে। কারণ একটা আইডিয়ার সাথে আরেকটা এক্সাম্পল টানবা, তোমার 2টা সেন্টেন্স হয়ে গেল, পরে আরেকটা আইডিয়া আরেকটা এক্সাম্পল, এইভাবে আগাবা। সো ওই যে খাতায় রাফ করা বা বুলেট পয়েন্টে ছোট ছোট করে নিজের পয়েন্ট গুলো লেখা আর একটু প্র্যাকটিস করতে পারো, তারপরে মেন রাইটিং এ যাবা। বলো। হুম। হুম। আই হ্যাভ সিন বেঙ্গল স্টেট। হুম। হুম।
না, আমি গুড লিখছি মনে হয়। কমেন্টে আমি দিস লাইনস এর পরে গুড লিখছি, হয়তো মানে অ্যাপ্রিসিয়েট করছি যে এবার ঠিক লিখছো তুমি। আগের বার মনে হয় দিস লাইন লিখছিলা। কমেন্টটা দেখো, ওটার সাথে নিচে কমেন্ট আছে। হ্যাঁ, বলো। হুম, আচ্ছা, মানে তুমি একটা ওয়ার্ডের সিনোনিম শিখতে চাচ্ছ তো। তুমি প্রথমে ওই ওয়ার্ডের অর্থটা কি সেটা জানবা। বাংলায় কি অর্থ দেওয়া আছে? কোন বই থেকে পড়তেছো? আচ্ছা। হুম, শোনো। আচ্ছা, আচ্ছা। তো ওই বাংলা অর্থটা দেখে ওই ওয়ার্ডটা ভালো করে আত্মস্থ মানে জানার চেষ্টা করবা, বুঝার চেষ্টা করবে ওয়ার্ডটা কই ইউজ হয়। দেন সিনোনিম গুলোর মধ্যে তোমার যদি পরিচিত কোনো ওয়ার্ড থাকে সেটারে মাথায় রাখবা। সবগুলা মাথায় রাখা সম্ভব না। আমি সত্য বলতে এই যে টেক্সচুয়াল ভোকাবুলারির বাইরে তেমন একটা পড়ি নাই, এই জন্য যে এক্সাম গুলা হইতো, এক্সামে আমার ভোকাবুলারি প্রায় ভুল হইতো। আহ, মানে বাইরের গুলা আমি তেমন গুরুত্ব দেই নাই। আমি হচ্ছে এই যে টেক্সট বইয়ের যে ভোকাবুলারি এটা সবচেয়ে বেশি গুরুত্ব দিচ্ছিলাম। টেক্সট বইয়ের বাইরে আসে নাই। হেজেমনি আসছিল, আহ, ওইটা সামহাও নিউজ পেপারে দেখার কারণে পেরে গেছিলাম। বাট পরে দেখলাম যে ওয়ার্ড স্মার্ট বইয়ের কভার পেজে হচ্ছে হেজেমনি বড় করে আছে। তো ওই তো মেইনলি ফোকাস করবা হচ্ছে টেক্সটের যে ভোকাবুলারি আছে সেগুলা, আর সিনোনিম গুলার মধ্যে একটা মাথায় রাখতে পারলেই হয়, কারণ তিনটা মুখস্থ করতে গিয়ে একটাও না হওয়ার চেয়ে একটা হওয়া বেটার। সিনোনিমের চেয়ে বেশি গুরুত্ব দিবা মিনিং এ, তাহলে হচ্ছে পরীক্ষায় আসলে ধরে ফেলতে পারবা যে কোনটার আসলে কি অর্থ, বা কোনটা কোনটার সিনোনিম। এই তো। আর কি অবস্থা তোমাদের গ্রামারের? কোনো সমস্যা? হ্যাঁ, বলো। হুম। স্মার্টলি পড়া বলতে বোঝাচ্ছে তোমার পরীক্ষা যা আসবে তা পড়তে বলছে। অর্থাৎ তোমাকে কোশ্চেন অ্যানালাইজ করতে বলছে। তুমি ঢাবির কোশ্চেন, তোমার যদি টার্গেট হয় ঢাবিতে চান্স পাওয়া, ঢাবির কোশ্চেন ব্যাংক তোমার পুরোটা অ্যানালাইজ করে ফেলা উচিত। মানে এটা আমি এক্সাজারেট করলাম, লিস্ট গত 5 বছরের প্রশ্ন দেখা উচিত, এন্ড রেগুলারলি দেখা উচিত। আহ, দু একদিন পর পর বা কয়েক সপ্তাহ পর পর, যে আসলে ঢাবিতে কোন টপিক থেকে কোশ্চেন আসে। ধরো তুমি কোশ্চেন ব্যাংক কিভাবে অ্যানালাইজ করবা, কোশ্চেন ব্যাংক খুলবা, বাংলার কোশ্চেন, প্রত্যেকটা কোশ্চেনের প্রথমে আনসার করার চেষ্টা করবা একবার সবগুলো। সো তারপরে লাস্টের ওর সাথে উত্তর মিলাবা। থার্ড স্টেপ হচ্ছে ওই কোশ্চেনের পাশে তুমি টপিক লিখবা। ধরো প্রথমে কোশ্চেন আসছে একটা সমাস থেকে, তুমি সমাস লিখলা পাশে। দেন পরের কোশ্চেনটা আসছে অপরিচিত থেকে অনুধাবনমূলক, লিখলা গদ্য অনুধাবন। তারপরের কোশ্চেনটা আসছে সন্ধি থেকে, লিখলা সন্ধি। তো এইভাবে তুমি কোন বছর কোন টপিক থেকে কোন কোশ্চেন আসছে এগুলো ছকে দেওয়া থাকে ঠিক, বিভিন্ন বইয়ের ছকে দেওয়া থাকে, বাট তুমি যখন নিজে অ্যানালাইজ করে বের করবা তখন তোমার কাছে ওই যে ইম্পর্টেন্ট কোনটা কোনটা আনইম্পর্টেন্ট, কোনটা বেশি পড়তে হবে কোনটা বাদ দিলেও চলবে, এই বিষয়টা চলে আসবে। সো দেন তুমি ইজিলি যখন পড়তে বসবা, স্মার্টলি পড়তে পারবা। আর অর্থাৎ অধিকাংশ জিনিস যেটার দরকার নেই সেটা বাদ দিতে পারবা, যেটার দরকার আছে সেটা পড়তে পারবা। এই যে ভোকাবুলারি গুরুত্বপূর্ণ, কিন্তু কিছু ভোকাবুলারি আছে যেগুলো রিপিট হয় বারবার, তো সেগুলা বেশি করে পড়বা। ওই যে বিভিন্ন জব, বিসিএস, অ্যাডমিশনে বারবার আসে, তো ওগুলা পড়বা। আর হচ্ছে টেক্সট বইয়ের ভোকাবুলারি যাতে একটাও বাদ না থাকে সেটা ইনশিওর করো, হলেই হবে। তারপরে বিইউপি এর জন্য বিসিএস এর কোশ্চেন অনেক ইম্পর্টেন্ট। চলে গেছে। আচ্ছা, তোমাদের কোনো কোশ্চেন?
না থাকলে ক্লাস শেষ করি, নেক্সট ক্লাসে দেখা হবে। আর টাস্ক গুলো কমপ্লিট করো। আল্লাহ হাফেজ।